ভারতবর্ষের একটা গরিমা রয়েছিল, সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষের মানুষ অন্য চোখে দেখত। আধ্যাত্মিক দিক দিয়ে, চেতনার দিক দিয়ে, সাংস্কৃতিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে ভারতবর্ষকে অন্যরকম চোখে দেখত সারা বিশ্বের অন্যান্য দেশগুলো। আর এখন ভারতবর্ষ আজকে হেয় প্রতিপন্ন হচ্ছে প্রত্যেকটি দেশের কাছে। মাঝে মধ্যে তো আজকে উঠি ভাই, যখন ভাবতে বসি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী আসলে নরেন্দ্র মোদী নাকি ডোনাল্ড ট্রাম্প। কারণ ডোনাল্ড ট্রাম্প যা বলছেন উনি হুবহু তা করে বেড়াচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প বলছেন এই অপারেশন সিম্বল বন্ধ করো, নরেন্দ্র মোদী জি হুজুর বন্ধ করে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন এই তুমি এই ট্রেড দিলে সই করো, ঘোষণা দিচ্ছে একতরফা, আমাদেরকে সই করতে বাধ্য হচ্ছে ইন্ডিয়া। ডোনাল্ড ট্রাম্প বলছে তুমি রাশিয়ার থেকে তেল কিনতে পারবে না। নরেন্দ্র মোদী ঠিক আছে, কম দামি রাশিয়ার থেকে তেল কিনবো না, এই বেশি দামে ভেনেজুয়েলার আমার কাছ থেকে কিনতে হবে। নরেন্দ্র মোদী বলছে জি হুজুর আপনার কাছ থেকে কিনবো। আমরা জিজ্ঞেস করতে চাই কি এত দুর্বলতার ভিডিও, কি এমন দুর্বলতার ভিডিও ডোনাল্ড ট্রাম্পের কাছে রয়েছে যা নিয়ে ডোনাল্ড ট্রাম্প আপনাকে ব্ল্যাকমেল করছে আর দেশের স্বার্থ বিরোধী, কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী, উৎপাদক সংস্থা বিরোধী একের পর এক স্বার্থ বিসর্জন দিয়ে দেশের স্বার্থ বিসর্জন আপনি সই করে যাচ্ছেন, চুপ করে বসে আছেন। এবং কি বলেছেন জানেন ডোনাল্ড ট্রাম্প? I do not want to lend him into domestic political trouble. মানে এরকম কি জিনিস আছে? ডোনাল্ড ট্রাম্প বলছে আমি তাকে ভারতবর্ষের মধ্যে রাজনৈতিক প্যাচে ফেলতে আমি চাই না। মানে এমন জিনিস ওনার কাছে রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন এপস্টাইন ফাইলের কথা তো শুনেছেন। আমাদের তো মনে হচ্ছে হরদীপ সিং পুরী, নরেন্দ্র মোদী, এদের নাম তো এপস্টাইন ফাইলের মধ্যে রয়েছে এবং এটাকে দিয়েই কিনা এই ব্ল্যাকমেল করে যাচ্ছে নরেন্দ্র মোদী সাহেব। আরে ডোনাল্ড ট্রাম্প সাহেব মারাত্মক ঘটনা। এই যখন পরিস্থিতি, এই 31শে মার্চ মোহন ভগবত লিখছেন যে নরেন্দ্র মোদী তার ইমেজ টার্নিশ হয়ে গেছে, পাঠিও না কোথাও প্রচারের জন্য। উনি প্রচারে গেলে বিরোধীরা মানে কংগ্রেসীরা এটাকে আরো বেশি করে চর্চার মধ্যে আনবে, আর ওনাকে দেখলে মানুষ এই সমস্ত ঘটনাগুলো মনে পড়বে, এতে বিজেপি খারাপ হবে। লিখছে মোহন ভগবত RSS এর লোক। দেশ আজকে রসাতলে, সর্বত্র দিকে রসাতলে গেছে। জওহরলাল নেহেরু থেকে ডক্টর মনমোহন সিং সর্বদাই আমাদের স্ট্যান্ড ছিল ফিলিস্তিনিদের পক্ষে। হঠাৎ করে এই আমাদের ফরেন পলিসি চেঞ্জ করে ওয়াই আমরা কেন ভারতে কিভাবে বাধ্যবাধকতা যে আমরা ইসরায়েলের পক্ষে গিয়ে সওয়াল করতে লাগলো, এবং আক্রমণের দুদিন আগে নরেন্দ্র মোদী সাহেব ইসরায়েলে গেছিলেন, অন্যায়ভাবে যুদ্ধ বাঁধিয়েছে। সারা বিশ্বের মধ্যে একটা তেল এবং গ্যাস জ্বালানি নিয়ে সাংঘাতিক মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। कौन सा अभी उस पे दिया है कि नहीं? अरे এরা তো কিছু ইতিহাসের ভিত্তিতে বা এই একটা মিথ্যা কথা বারংবার বলো। জানেন ভগৎ সিং, বিজেপির এরা ভগৎ সিং নিয়ে খুব মৃত্যু দিবসে জন্মদিবসে ফ্ল্যাগটা হোস্টিং করে। জানেন ভগৎ সিংকে কে ধরিয়ে দিয়েছিল? দুজন পণ্ডিত ব্রাহ্মণ। ভগৎ সিং উকিল দিয়েছিল মুসলমান, যে জাত ছিল সে চাকরি ছেড়ে দিয়ে গেছে, সে মুসলমান, বাঁচাতে দিয়েছিল পালিয়ে। নেতাজিকে চাকরির পিছনে যে গুলি লাগলো সে মুসলমান। ইন্ডিয়া গেটের 93,000 নাম স্বাধীনতা আন্দোলনের সেনানীদের, এই 93,000 নামের মধ্যে 62,000 নাম মুসলমান। ইতিহাস পড়ে আসুন বন্ধুরা।
বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী কথা বলা হবে না, পুলিশ হেনস্থা করবে। এই ভারতবর্ষে এরকম ছিল না, আপনারা জানেন। তথ্য জানার অধিকার আইন শিক্ষিত মানুষ, তথ্য জানার অধিকার আইন তারা দুর্বল করে ফেলেছে। এই জানেন ডাটা সিক্রেসির নাম করে একটা অ্যাপ পার্লামেন্টে রেজিস্ট্রেটেড হয়েছে। এখন দেখবেন খবরের কাগজে যদি কেউ দারুণ ভাবে দুর্নীতি করে কোন তথ্য কেউ চালাতে দেবে না, তাকে 25 কোটি টাকা ফাইন দিতে হবে। পত্রিকা মিডিয়া যদি এই নিউজ পরিবেশন করে তার জরিমানা 25 কোটি টাকা, এটা বাড়তে পারে 50 কোটি টাকা পর্যন্ত জরিমানা। এই সময় পার্লামেন্টে পাস করেছে। অর্থাৎ ঢুকে দেবে দেশটাকে। আপনার আমার খবর আমরা জানতে পারবো না, কোন মিডিয়া চালাতে পারবে না, এই আইন পাস করেছে। অর্থাৎ ফ্যাসিবাদে এই যে শব্দটা উল্লেখ করেছে, আমি যে খুব ভালো লাগলো, এই যে স্বৈরাচার অর্থাৎ ফ্যাসিবাদী যে শক্তি মানসিকতা, তারই তো জানান দিচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার। এই দেশটা পরিচালনার দায়িত্ব রয়েছে। মানুষ ভাবতে কোথেকে বলুন না, ভারতবর্ষে তার পরিবার রয়েছিল, তারা বিশ্বের মধ্যে ভারতবর্ষকে মানুষের নজরে দেখত। আধ্যাত্মিক দিক দিয়ে, চেতনার দিক দিয়ে, সাংস্কৃতিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে ভারতবর্ষকে অন্যরকম চোখে দেখত সারা বিশ্বের অন্যান্য দেশগুলো। আর এখন ভারতবর্ষ আজকে হেও প্রতিবন্ধ হতে হচ্ছে প্রত্যেকটি দেশের কাছে। মাঝে মধ্যে তো আজকে উচিত ভাই, যখন ভাবতে বসি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী আসলে নরেন্দ্র মোদী নাকি ডোনাল্ড ট্রাম্প। কারণ ডোনাল্ড ট্রাম্প যা বলছেন উনি হুবহু তা করে বেড়াচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প বলছেন এই অপারেশন সিন্দুর বন্ধ করো, নরেন্দ্র মোদী জিরো জিরো বন্ধ করে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলছে এই তুমি এই ট্রেড দিলে সই করো, ও ঘোষণা দিচ্ছে একতরফা, আমাদেরকে সই করতে বাধ্য হচ্ছে ইন্ডিয়ান। যারা করছেন, যারা ভোট দিচ্ছেন, প্রশ্ন করবেন, হিসাব চাইবেন না যে ভাই কি পেলাম। এই ভারতীয় জনতা পার্টি যা স্বপ্ন দেখেছিল তাকে বাস্তবায়িত হয়েছে কিনা তার হিসাব চাইবেন না। শুধু ধর্মের নামে বিভাজনের রাজনীতি ভাবে আপনারা বাজে দেবেন। নেতাজি আমরা বিজেপি একটা পার্টি যে বাঙালিদের ঘৃণা করেছে, হিন্দু হোক আর মুসলমানই হোক। যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বলে এই যে বাংলাদেশি এসব ভেবেই আছে। গুজরাটে মারা হয়েছে, মহারাষ্ট্রে মারা হয়েছে, মধ্যপ্রদেশে মারা হয়েছে, লাঠি পেটা করে তাদেরকে ছেড়ে তুলে দেওয়া হয়েছে। যা সারা বাংলাদেশ যা বাংলায় কথা বলছিল বলে, মানে বাংলায় কথা বলে আমরা বাংলাদেশ হয়ে গেলাম, এই ধারণা থাকে। কি বলেছিল রবীন্দ্রনাথ সম্পর্কে ভারতীয় জনতা পার্টি জনগণ মন লেখা হয়েছিল ব্রিটিশদের স্বাগত জানানোর জন্য। রাজা রামমোহন রায়কে বলেছিল ব্রিটিশের দালাল। বাঙালিদের ঘৃণা করে বন্ধুরা, বাঙালিদের ঘৃণা করে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এমন যেন ভাবখানা যে নরেন্দ্র মোদীর ক্লাসমেট বা পত্র সিরিয়ার ছিল। বঙ্কিমদা পার্লামেন্টে, বঙ্কিমদা আমাদের কৃষ্টি সংস্কৃতি এটা হেয় করার জন্য সমস্ত কথাবার্তা। এগুলো প্রতিবাদটা কে করবে? এই সংস্কৃতির সংস্কৃতির প্রতিবাদ না করে কে করবে বলুন না? সরকারের তো পরিবর্তন ঘটবে না। এই নির্বাচনে এই ভোটে বিজেপি পরাজিত হলেও সরকারের পরিবর্তন ঘটবে না যারা বিজেপি করেন। আজকে বিচ্যুতি ঘটে যে বিজেপি সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য এদেরকে উচিত শিক্ষা দেওয়া আবেদনটাকে আপনাদের কাছে বলতে পারে। কেউ কারোর মধ্যে মিলবে কিভাবে লুট করা যায় এই জিনিস আছে।
এবং আমি বিশ্বাস রাখি আমাদের প্রার্থীকে আপনারা বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আপনাদের সেবার সুযোগ। জয় হিন্দ, নমস্কার। কারণ ত্রিপুরাতে অনেক উপনির্বাচন হয়েছে, সিপিএমের আমলে উপনির্বাচন হয়েছে, সেই সময় ফ্যান বম, তখন আমি যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলাম, সিপিএমের রমণবাড়া সন্ত্রাস, সিপিএম ছাড়া কেউ বাঁচতে পারবে না এরকম তাদের চিন্তা করে সেই চরিলামে বাই ইলেকশন আমার মনে আছে। সিপিএমের ক্ষমতায় লেগে সেই বাই ইলেকশনে আমরা সিপিএমকে পরাস্ত করেছি। মানুষ ঐক্যবদ্ধ হলে কি না হয়, আমি আজকে ঘুরে ঘুরে দেখেছি যারা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের বাড়িগুলো গেছি, অভিষেকভুক্ত মণিপুরী সম্প্রদায়ের বাড়িগুলো আমি গেছি, সেখানে দেখলাম মানুষ পরিবর্তন চায়। আমি দীর্ঘ বলবো না, এটুকুই বলবো যে দুই দলের মারামারিতে ত্রিপুরার একটা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী তার দূর শরিকের বিরুদ্ধে বিষোদ্গার করেন, তার দূর শরিকের লিডার আবার মুখ্যমন্ত্রীকে আবার এই পার্টি এর সরকারে আছে। পাহাড়ে এখন অশান্তি, মারামারি চলছে এবং আগামী 12 তারিখের মধ্যে কি ঘটবে আমরা বুঝতে পারছি। কংগ্রেসকে ভোট দিয়ে আশীর্বাদ করবে বলে আমার বিশ্বাস রয়েছে। এখানে আমরা দেখেছি এমন দিন গেছে 1980-তে এখানে কয়েকজনকে নিয়ে আমি কংগ্রেস আই ইন্দিরা কংগ্রেস শুরু করেছে। তখন আমার বয়স খুব কম ছিল। সে পল্টুদা, বিনয়দা, এরকম আমরা অতীবই লোক তিলে তিলে কংগ্রেসের তৈরি করেছিলাম। আমার মনে আছে যুব নেতা জয়ন্ত কর পুলিশের সিপিএমের আমলে পুলিশের লাঠি চার্জে নিহত হয়েছে এবং এই কয়েকটা বছর বিজেপি নেতৃত্বে যে সরকারটা এসছে, ধর্মনগরের মানুষ সাক্ষী বিজেপির নামধারী কতিপয় লোক কিভাবে জুলুম করেছে মানুষের উপরে, চাঁদাবাজি থেকে শুরু করে প্রশাসনের সমস্ত লেভেলে সন্ত্রাস করেছে, কেউ অস্বীকার করতে পারবে না। কেউ অস্বীকার করতে পারবেন না এইখানে এত সন্ত্রাস হয়েছে, জুলুমবাজি হয়েছে। ইঞ্জিনিয়াররা তথস্থ, অফিসাররা তথস্থ এবং আমি বিশ্বাস রাখি এই যে সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা কংগ্রেস পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমরা কথা দিচ্ছি ধর্মনগরের মানুষ সবসময়